নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা একবারে পুরোটা আলোচনা করা সম্ভব নয়, কারণ এই চ্যাপ্টারের প্রধানত দু তিনটে দিক রয়েছে, যে দিকগুলো একে অপরের সঙ্গে কোনো না কোনো একটা ভাবে সূক্ষ্ম সম্পর্কে আবদ্ধ হলে পরেও সেগুলির মধ্যে একটা ব্যাপক ফারাক লক্ষ্য করা যায়। সেই জন্য আমরা এই সমস্ত দিকগুলোর মধ্যে, যেমন দেখো, একদিকে রয়েছে রুশ বিদ্রোহ বা রুশ বিপ্লবের কথা, আরেকদিকে রয়েছে বিশ্বযুদ্ধ, আবার আরেকটা সাইডে আসছে হিটলার এবং মুসোলিনির উত্থান। তার মানে এটা একটা খুব জটিল ক্ষেত্র, যেখানে এক বা একাধিক সমাপতিত ঘটনাগুলিকে একটাই সূত্রে রাখা হয়েছে, কিন্তু তার আঙ্গিক ভিন্ন। বিংশ শতকের ইউরোপ, অর্থাৎ 1901 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এই বিংশ শতকের প্রথমার্ধে ইউরোপের প্রেক্ষাপটটায় দেখো কতগুলো জিনিস আবর্তিত হয়েছে। যে জিনিসগুলো এসছে ঘুরে ফিরে, সেগুলোর মধ্যে আমরা বলতে পারি যেমন রাশিয়ায় জারতন্ত্রের পতন, কারণ রাশিয়াকে কেন্দ্র করেই প্রথম এই ঘটনাগুলো, অর্থাৎ বিংশ শতকে ইউরোপের যে একটা ঘটনার বিপরীত ধর্মিতা, যেটা ঊনবিংশ শতকে একরকমভাবে চলেছিল, ঊনবিংশ শতকে যেটা ছিল একান্তভাবে ফ্রান্স কেন্দ্রিক, একান্তভাবে ছিল যেটা ফ্রান্স কেন্দ্রিক প্রথমে, তারপরে হয়ে গেল সেটা রাশিয়া কেন্দ্রিক, এভাবে, বা কিছুটা হলেও ইটালি কেন্দ্রিক। ঠিক সেরকম বিংশ শতক যখনই পড়ল, বিংশ শতকে পুরো ঘটনাটা সম্পূর্ণরূপে চলে এলো জার্মানি, এবং মানে জার্মানি কেন্দ্রিক, জার্মানির উত্থান, জার্মানির পতন, এবং তার সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স এরাও জড়িত রইল, ইউরোপের অন্যান্য যে সমস্ত শক্তিগুলো। অদ্ভুতভাবে সেই সঙ্গে যুক্ত হলো আমেরিকা। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, রাশিয়ায় প্রতিষ্ঠিত হচ্ছে সমাজতন্ত্র, অস্ট্রিয়া সার্বিয়া দ্বন্দ্ব, সেরাজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়া দ্বন্দ্ব, প্রথম বিশ্বযুদ্ধ, সাংঘাতিক ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, লিগ অফ নেশনস বা জাতিসংঘের প্রতিষ্ঠা, এবং তার সেই জাতিসংঘের প্রতিষ্ঠার পরবর্তী ক্ষেত্রে ইটালিতে ফ্যাসিস্ট পার্টির উত্থান, এবং জার্মানিতে নাৎসি পার্টি উত্থান। এই পুরো বিষয়টা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট পর্যন্ত এই পুরো ঘটনাটা নিয়ে হচ্ছে বিংশ শতকের ইউরোপ। রাশিয়ায় জারতন্ত্র থেকে সমাজতন্ত্রে কিভাবে আসছে? রাশিয়ায় ছিল রোমানভ রাজবংশ, 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ, তিনি রোমানভ রাজবংশের সূচনা করেন, এবং এই বংশের রাজারা বংশানুক্রমিক জার উপাধি গ্রহণ করতেন। যদিও 1613 খ্রিস্টাব্দের পূর্বেও আইভান, রাজা চতুর্থ আইভান, তিনি জার উপাধি গ্রহণ করেছিলেন। যাই হোক, এবার এই জারতন্ত্রে বিভিন্ন জারেদের ভূমিকাগুলো অতি সংক্ষেপে আমরা যদি দেখি, কি দেখব? প্রথমত 19 শতকের প্রথমে রুশ জার প্রথম আলেকজান্ডার নেপোলিয়ান বিরোধী যুদ্ধ চালিয়েছিলেন, অর্থাৎ যার আমলে রাশিয়ায় পোড়ামাটি নীতি অবলম্বন করে রুশ বাহিনীকে, এই নেপোলিয়ানের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে তিনি ইউরোপের শান্তি, মানে নেপোলিয়ান পরবর্তীকালে ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 1825 সালে প্রথম নিকোলাস, তিনি স্বৈরাচারী শাসন চালিয়েছিলেন, এবং সেই সময় দেখা যায় ডিসেম্ব্রিস্ট বিদ্রোহ,
এরপরে নিকোলাসের মৃত্যুর পর অর্থাৎ 1855 পর দ্বিতীয় আলেকজান্ডার তিনি জার হন। তার আমলের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে রাশিয়া থেকে দাস ব্যবস্থার বিলোপ সাধন ঘটে এবং রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তিনি উদারনৈতিক শাসন ব্যবস্থার প্রবক্তা ছিলেন। কিন্তু তার আমলে, তার শাসনতন্ত্রের, তার শাসনকালেই নার্দনিক আন্দোলন গড়ে ওঠে। এই নার্দনিক আন্দোলন প্রেক্ষাপট, মানে আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলনের কথা আমরা জানতে পারি। এটা তোমরা নিহিলিজমের কথা তোমরা আগেই পড়েছো। যাই হোক, নার্দনিক কথাটা এসছে নার্দ শব্দ থেকে, নয়াকার দয়রেফ বা নয়াকার, তোমাদের বইতে লিখেছেন নয়াকার হ্রদ, নারদ, নট নারদ, বাট ইট ইজ নার্দ। এই কথার অর্থ হচ্ছে জনগণ। এই ক্ষেত্রে অর্থাৎ জনগণের শাসনতন্ত্র প্রতিষ্ঠার প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠেছিল, যে সমাজতন্ত্র আসবে। আমরা মনে করে দেখতে পারি এইটা কিন্তু লেনিনের উত্থানের আগের ঘটনা। এই আন্দোলন, এই নার্দনিক আন্দোলনের সঙ্গে যেমন প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন মিখাইল প্লেখানভ, ঠিক আছে, অত্যন্ত বড় মাপের একজন কমিউনিস্ট সমাজতান্ত্রিক নেতা, যার নাম হয়তো এখন বিশেষ শোনা যায় না, কারণ লেনিনের ইয়েতে চাপা পড়ে গেছে। কৃষক, এই কিন্তু প্লেখানভের যে সমাজতন্ত্র সেটা ছিল একান্তভাবেই কৃষিভিত্তিক সমাজতন্ত্র। সেখানে শিল্প বা শ্রমিকদের কিন্তু সংহত করার বিষয় অতটাও গুরুত্ব দেওয়া হয়নি। যাই হোক, নার্দোনিয়া ভলিয়া নামক একটি গুপ্তরাজ নার্দনিক সমিতি প্রতিষ্ঠিত হয়। এই সমিতি 1881 খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করেছিল এবং তা যাই হোক সেটা ধরতে পেরে যায় এবং নার্দনিকদের কিন্তু অত্যন্ত কঠোরভাবে দমন করা হয়। এবারে দ্বিতীয় আলেকজান্ডারের মৃত্যুর পর রাজা হন, মানে জার হন তৃতীয় আলেকজান্ডার। প্রতিক্রিয়াশীল বা স্বৈরাচারী শাসক ছিলেন। তিনি ধর্মীয় ক্ষেত্রে তিনি প্রোটেস্ট্যান্টদের বিরোধী একটা মানে নীতি গ্রহণ করেন, যার জন্য তাকে হত্যার ষড়যন্ত্র করা হয় এবং তাকে হত্যাও করা হয়েছিল। তো যাই হোক, এর পরবর্তী তৃতীয় আলেকজান্ডারের পরবর্তী রাশিয়ার জার হয়েছিলেন যার দ্বিতীয় নিকোলাস। তিনি ছিলেন শেষ জার। তিনি কিন্তু সেই একই, অর্থাৎ জারই হচ্ছেন সমস্ত রকমের ক্ষমতা, সমস্ত রকমের মর্যাদা, এর উৎস, তার আদেশই হচ্ছে দৈব আদেশ, এরকম একটা আইডিয়াল একটা ইডিওলজি সৃষ্টি করেছিলেন। তার শাসনকালে কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ব্যাপক উন্নতি লাভ করে। কিন্তু আবার দেখা যাচ্ছে কি, রুশ জাপান যুদ্ধে পরাজয়, ত্রিশক্তি আঁতাতে রাশিয়া যুক্ত হয়, সেন্ট পিটার্সবার্গের শ্রমিক ধর্মঘট ইত্যাদি সমস্ত বিষয়সমূহ হয়েছিল। জারতন্ত্র শেষ হয় 1917 খ্রিস্টাব্দে দ্বিতীয় নিকোলাসের মধ্যে দিয়ে। এই সময় রাশিয়ায় প্রতিষ্ঠিত হলো সমাজতন্ত্র কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের ভাবনায় উৎসাহিত হয়ে ভ্লাদিমির ইলিচ লেনিন তিনি রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যদিও রাশিয়ায় প্রতিষ্ঠিত সমাজতন্ত্রের ধারা কিন্তু সমাজতন্ত্রের যে চিরাচরিত ধারা তার থেকে বেশ অনেকটাই আলাদা প্রকৃতির ছিল। এবার রুশ বিপ্লবের পটভূমি।
যে রুশ বিপ্লবের যে পটভূমিগুলোকে বিভিন্ন ভাগ করা হচ্ছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি। সামাজিক পটভূমির মধ্যে আমরা আসছি এক এক করে। সমাজ ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। এখানে মূলত দুটো শ্রমিক এই শ্রেণী ছিল, একটা হচ্ছে অভিজাত শ্রেণী আর একটা হচ্ছে কৃষক এবং শ্রমিক শ্রেণী। এই অভিজাতদের সংখ্যা ছিল মাত্র 1.7%, অথচ এরাই ছিল সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধের এরাই বহন করত বা এরাই ভোগ করত। এবং যে বাদবাকি যে 98.3% মানুষ, তারা ছিল অধিকাংশই দরিদ্র এবং কৃষক বা শ্রমিক শ্রেণী। এদের এই অভিজাতদের জমিতে চাষ করানো এবং মানে এখানে ল্যান্ডলর্ড সিস্টেম, এটাও খুব একটা প্রভাবশালী ব্যাপার ছিল। নেক্সট হচ্ছে কৃষকদেরকে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে জোর জবরদস্তি করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করানো হয়েছিল। এতে কৃষক শ্রেণীর মধ্যে একটা তীব্র ক্ষোভের সঞ্চার ঘটে। 1914 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে রাশিয়ায় শ্রমিকদের সংখ্যা ছিল 30 লক্ষ। অবর্ণনীয় একটা খারাপ অবস্থার মধ্যে এরা কাটাতো এবং এদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই মালিক শ্রেণী অর্থাৎ পুঁজিপতি এবং যার এদের প্রতি একটা তীব্র ক্ষোভ জেগে ওঠে। অর্থনৈতিক পটভূমির ক্ষেত্রে বলতে গেলে রাশিয়া প্রধানত ছিল কৃষি ব্যবস্থা এখানে প্রধান, প্রথম দিকে অবশ্যই। কিন্তু এখানে কি হতো, সরকার থেকে মানে জারের থেকে কৃষকদের থেকে ফসল কিনে নেওয়া হতো। ঠিক আছে, করের ব্যবস্থা এখানে অতটা কিন্তু ছিল না, কিনে নেওয়া হতো এবং কৃষকদের তার বিনিময়ে একটা নামমাত্র মূল্য দেওয়া হতো। এবার রাষ্ট্র সেই ফসলটাকে স্টোর করে সেটাকে একটা বিপুল মানে ধরো যেটা সে কৃষকের থেকে পার কেজি 10 টাকা করে কিনেছে, সেটা হয়তো সে পার কেজি 30 টাকা করে বিক্রি করে দিল, এরকম। নেক্সট হচ্ছে শিল্প শ্রমিক যারা ছিল, প্রধানত বড় বড় কলকারখানা। রাশিয়া শিল্প বিপ্লবের সময় রাশিয়াতেও শিল্পায়ন ঘটেছিল, পরে শুরু হয়েছিল কিন্তু দ্রুতগতির শিল্পায়ন ঘটেছিল। যাই হোক, এখানে অভিজাত শ্রেণীর প্রাধান্য এটা একটা লক্ষণীয় বিষয়, যার ফলে দেখা যাচ্ছে কি শিল্প কেন্দ্রীভূত হয়েছিল একটা শ্রেণীর হাতে, সেটা সার্বিকভাবে প্রসারতা আসেনি বা রাষ্ট্র শিল্পের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ আনেনি। ট্রেড ইউনিয়ন করা ছিল সম্পূর্ণভাবে বেআইনি এবং ধর্মঘট ছিল নিষিদ্ধ, অর্থাৎ শ্রমিকদের প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না। রাজনৈতিক পটভূমি, রুশ জারদের স্বৈরাচারী শাসনে জনগণের অধিকার ছিল অত্যন্ত সীমিত। যার নিজের ইচ্ছে মতন ডুমা হচ্ছে জাতীয় আইন সংসদ এবং জেমস্টেভো হচ্ছে স্বায়ত্তশাসনমূলক সেখানকার প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ, জারের অধীনস্থ, ভেঙে দিতেন। উপরন্তু জার নিকোলাসের শাসনকালে প্রশাসনিক অব্যবস্থার প্রচুর ব্যর্থতার সৃষ্টি হয়। রাশিয়ায় ভোটাধিকার, নাগরিক অধিকার, সংবাদপত্রের সমস্ত কিছুর স্বাধীনতা ছিল না। তার এইগুলোকে ভোটাধিকার তো বাদ দাও, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্র, এগুলোকে নিয়ন্ত্রণ করতো কে? জার বা এরা। রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক আন্দোলন ছিল নিষিদ্ধ। বিপ্লবের আগে 4টি রাজনৈতিক দলের ছিল। যাই হোক, আমাদের অত দরকার নেই। প্রধানত ছিল হচ্ছে উদারনৈতিক, যারা গণতান্ত্রিক সংস্কার, লিখিত সংবিধান, সার্বজনীন প্রাথমিক শিক্ষা ইত্যাদি চালু করার পক্ষে রায় দিয়েছিল। আর দ্বিতীয় দলের সদস্যরা ছিল হচ্ছে সমাজতান্ত্রিক। এই সমাজতান্ত্রিকরা তারা রাষ্ট্র ব্যবস্থা গঠন এর পক্ষপাতী ছিল। 1895 খ্রিস্টাব্দে এই দলটি প্রতিষ্ঠিত হয়, সমাজতান্ত্রিক দলটি। এই দলটি প্রধানত মার্ক্সীয় আদর্শ অনুপ্রাণিত হয়ে স্থাপিত হয়েছিল।
এই দলে দু ধরনের সদস্য ছিল। এক ধরনের সদস্য ছিল যারা নরমপন্থী, তাদেরকে বলা হতো মেনশেভিক, এবং অপর এক দলের সদস্য ছিল তারা ছিল চরমপন্থী, তাদেরকে বলা হতো বলশেভিক। 1903 খ্রিস্টাব্দে এই দলটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, বলশেভিক এবং মেনশেভিক বলে। নেক্সট হচ্ছে সময় সারণীর মাধ্যমে রুশ বিপ্লবের সংক্ষিপ্ত রূপরেখা। প্রথমে আসছে মার্চ বিপ্লব এবং তারপর আসছে নভেম্বর বিপ্লব। খুব সংক্ষেপে এটা বলে দিচ্ছি, মূল বিষয়টা আলোচনা করে দিচ্ছি, তোমরা নোট থেকে যখন পড়বে, নোট থেকে এখানে ডিটেলটা দেওয়া আছে, পড়ে নিও। প্রথম হচ্ছে মার্চ। অ্যাকচুয়ালি মানে এই মার্চ বিপ্লব আর নভেম্বর বিপ্লব এর মাঝখানে কিন্তু আরেকটা ঘটনা আছে, হ্যাঁ, এপ্রিল থিসিস বলে, কিন্তু সেইটা প্রত্যক্ষভাবে সেটা বিপ্লবের অন্তর্ভুক্ত নয়, ওটা বিপ্লবের রূপরেখা গঠন, নভেম্বর বিপ্লবের রূপরেখা গঠন, সেই জন্য ওটাকে মূল বিপ্লব থেকে সরিয়ে রাখা হলো। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদানের ফলে রাশিয়ার জনগণের দুর্দশা অপরিসীম বৃদ্ধি পায়, কৃষি শিল্পের ক্ষতি হয়, প্রচুর মানুষের মৃত্যু ঘটে, এবং যুদ্ধক্ষেত্রে সবথেকে বড় কথা, যুদ্ধক্ষেত্রে বিপর্যয়জনিত কারণে কিন্তু সৈন্যদের মধ্যেও একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার পেট্রোগ্রাড বা সেন্ট পিটার্সবার্গ শহরে শ্রমিক বিক্ষোভ এবং ধর্মঘট বেড়েই চলে। ফেব্রুয়ারি মাসের ধর্মঘটে সেনাবাহিনীও যোগ দেয়। যে দ্বিতীয় নিকোলাস তার সেনাদেরকে বিদ্রোহীদের উপর গুলি চালানোর হুকুম দিলে পরেও সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকার করে। এই সোভিয়েতকে মানে এইবার এই শ্রমিকরা বা সাধারণ মানুষ তারা গঠন করলো কি সোভিয়েত, 12ই মার্চ 1917। এই সোভিয়েতকে সেনাবাহিনী সমর্থন করে, ফলে রাশিয়ার বিভিন্ন শহরে গ্রামে একদিনের মধ্যেই এরকম প্রচুর সোভিয়েত গড়ে ওঠে। 14ই মার্চ বিপ্লবীগণ পেট্রোগ্রাড শহরের দখল করে নেয়। ইতিমধ্যে প্রিন্স লুভার তিনি সমাজতান্ত্রিক দল ব্যতীত, লক্ষ্য করে দেখো, সমাজতান্ত্রিক দলকে কিন্তু সরিয়ে রাখা হলো উগ্র বলে। অন্যান্য আরো যে 3টে দল ছিল তাদের নিয়ে আলেকজান্ডার কেরনস্কি তাকে নিয়ে একটি দল বলো বা একটি কমিটি গঠন করলেন। এই কমিটি রাশিয়ার আইন শৃঙ্খলা, প্রাদেশিক শৃঙ্খলা এবং সার্বিক সুরক্ষার কারণে জারকে পদত্যাগ করার অনুরোধ জানায়, এবং জার নিকোলাস 14ই মার্চ এই অনুরোধ মেনে পদত্যাগ করলে রাশিয়াতে কেরনস্কির নেতৃত্বে অস্থায়ী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই অস্থায়ী প্রজাতন্ত্র 7ই নভেম্বর 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল, কারণ লেনিন ছিলেন নির্বাসিত এই ঘটনার সময়। লেনিন তিনি ফিরে এসেছিলেন নির্বাসন কাটিয়ে, এবং কখন না লেনিনের সহযোগী, অর্থাৎ এই সমাজতন্ত্রী দলে লেনিনের সহযোগী ট্রটস্কি যখন 7ই নভেম্বর সেনাবাহিনীর সহায়তা নিয়ে যখন পেট্রোগ্রাড বা পিটার্সবার্গ শহরের দখল নেয় এবং কেরনস্কির সরকারকে ক্ষমতাচ্যুত করে, তখন লেনিন ফিরে আসলেন, এবং ওই দিনই অখিল রুশ সোভিয়েত 7ই নভেম্বর অখিল রুশ সোভিয়েত কংগ্রেসে রাশিয়ায় ক্ষমতা প্রতিষ্ঠিত হলো। এই যে ঘটনাটি, অর্থাৎ 7ই নভেম্বর লেনিন এবং অবশ্যই ট্রটস্কি তাদের নেতৃত্বে যে বলশেভিক দল ক্ষমতা দখল করে ক্ষমতা প্রতিষ্ঠিত করলো, একেই বলা হচ্ছে বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লব। এর মধ্যে দিয়ে রাশিয়ায় প্রতিষ্ঠিত হলো কি সমাজতন্ত্র। একটা বিষয় হচ্ছে, এখানে প্রায়শই একটা কথা আসে যে রাশিয়ায় যে
তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কি আদপেই সঠিকভাবে সমাজতন্ত্র ছিল? কারণ এক কথায় দেখতে গেলে কি, রুশ বিপ্লব বলে যেটাকে বলা হয়েছে, নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লব, সেটা তো হচ্ছে কেরেনস্কির হাত থেকে ক্ষমতা ট্রটস্কি কেড়ে নিল একরকম। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে এটাকে সমাজতন্ত্রের জয়যাত্রা বলা যেতে পারে। এর কারণ হচ্ছে কি, কারণ কেরেনস্কি সরকারের ব্যর্থতা, জনগণের শান্তির চাহিদা, সব থেকে বড় কথা, রাশিয়ার জনগণ চেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসতে। এই সমস্ত কিছুর জন্য একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতি সাধারণ মানুষের ক্ষমতার অনুকূলে, সাধারণ মানুষের কণ্ঠ, সাধারণ মানুষের অধিকার, এগুলির অনুকূলে থাকবে, এবং সেটাই হলো। তাহলে দেখো এবার, তাহলে রাশিয়ার ওপর এই যে রুশ বিপ্লব ঘটলো, রাশিয়ার ওপর রুশ বিপ্লবের প্রভাব কি? রুশ বিপ্লব রাশিয়ার ভিতরে অনেক পরিবর্তন এনেছিল। এগুলি হলো, প্রথমত লেনিন বলশেভিক দলের গঠন করলেন, বলশেভিক দল গঠন করে লেনিন ক্ষমতায় এলেন। তিনি হলেন প্রথম ওই প্রিমিয়ার বা প্রথম শাসক ইত্যাদি। তিনি সেই সংখ্যাগরিষ্ঠ বলশেভিক দল, তিনি প্রথমেই দুটো ডিক্রি জারি করলেন। কি কি ডিক্রি জারি করলেন, মানে ডিক্রি জারি করে কি কি করলেন? এক হচ্ছে যুদ্ধ থেকে রাশিয়ার নিষ্কৃতি, অর্থাৎ রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে গেল, এবং জমির ওপর থেকে ব্যক্তিগত অধিকার বিলোপ। দেখো এখানে একটা কথা কি, রাশিয়া যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে গেল, এটা কিন্তু রাশিয়ার খুব যে লাভ হয়েছে কথা বলা যায় না, কারণ জার্মানকে বেশ ক্ষতিপূরণ দিতে হয়েছিল এর জন্য, যেহেতু রাশিয়া জার্মানির কাছে অলরেডি পরাজিত হয়ে গেছে। তাহলে আর জমির ওপর থেকে ব্যক্তিগত অধিকার বিলোপ, এই রাষ্ট্রিক অধিকার স্থাপন, এটাও কিন্তু একটা খুব কঠিন ব্যাপার। আমাদের দেখো আজও যেটা আছে, তিনি ওই জন্য প্রথমে কি করলেন, ব্রেস্ট লিটোভস্কির সন্ধি স্বাক্ষরিত করে জার্মানের সঙ্গে রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে আনলেন, এবং দ্বিতীয়ত কি করলেন, ভূস্বামী অভিজাত এবং যাজকদের কাছ থেকে বিনা ক্ষতিপূরণে জমি বাজেয়াপ্ত করে তা বন্টন করলেন। অর্থাৎ সেই 1.3% মানুষের থেকে তাদের কাছে যে জমিটা আছে সেটাকে তিনি কেড়ে নিয়ে তিনি বন্টন করলেন, এবং বিনা ক্ষতিপূরণে কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন, এগুলিকে জাতীয় সম্পত্তি রূপে প্রতিষ্ঠান মানে করে স্থাপিত করে শ্রমিকদের হাতে তার পরিচালন ভার তিনি বন্টন করে দিলেন। তিনি তো রাশিয়ার প্রিমিয়ার হয়েছিলেনই, সে কথা আর বলার কিছু নেই। এরপরের জিনিসটা একটু দরকারি, কারণ আমরা এবারে নেপ এই বিষয়টি পড়ব বা জানব। নেপ ব্যাপারটা কি? রুশ বিপ্লবের পর বলশেভিক সরকারের আর্থসামাজিক নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল জমিদার, যাজক, বিত্তশালী শ্রেণী বিদ্রোহ করে। এর ফলে রাশিয়ায় শুরু হলো গৃহযুদ্ধ 1918 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং রাশিয়ায় এই 1920 সাল নাগাদ রাশিয়া অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল এবং বহির্দেশীয় প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল মানে কি? অর্থাৎ যারা এই সমাজতান্ত্রিক পরিবর্তনকে মানতে পারছে না, এবং বহির্দেশীয় প্রতিক্রিয়া হচ্ছে যারা ইউরোপের অন্যান্য শক্তি, যারা ভাবছে যে রাশিয়ায় সমাজতন্ত্র গঠন হয়েছে মানে এবার আমাদের দেশেও সেই সমাজতন্ত্রের, দেখো সেই ফ্রান্সের হিসেব কিন্তু একই চলে আসছে। অর্থাৎ কোথাও গণতন্ত্র, প্রজাতন্ত্র বা এখানে সমাজতন্ত্র গঠন হয়েছে মানেও আমার দেশে সেটা হতে পারে, এই ভেবে সেই দেশকে আগে আক্রমণ করো। এই যে নীতি, এর থেকে, এই প্রতিক্রিয়ার থেকে আস্তে আস্তে নিজেকে খুব ট্যাক্টফুলি, কূটনীতিগতভাবে সরিয়ে নিতে সক্ষম হলো, এবং এই সময় লেনিন নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি, এনইপি, নেপ তিনি ঘোষণা করলেন। এই নেপ ঘোষণা করা কি কি বললেন তিনি? বলশেভিক সরকার
কৃষকদের হাত থেকে বা কাছ থেকে শস্য আদায়ের পরিবর্তে নির্দিষ্ট হারে কর আরোপ করে দিলেন। অর্থাৎ শস্য তোমার, তুমি কাকে বেচবে না বেচবে তোমার ব্যাপার, এতে রাষ্ট্রের কোনো মাথা ঘামানো নেই, তুমি আমাকে এত কর দেবে, ব্যাস হয়ে গেল। উদ্বৃত্ত শস্য, হ্যাঁ এই যে দেখো, উদ্বৃত্ত শস্য বিক্রয় করার অধিকার কৃষকদের দেওয়া হয়। মানে কি, তোমার হয়তো 100 কিলো চাল হয়েছে, 100 কিলো ধান হয়েছে, 100 কিলো ধানের মধ্যে তুমি হয়তো 15 কিলো ধান তোমায় কর দিতে হবে, আর বাকি 85 কিলো ধান এবার তোমার ব্যাপার, তুমি সেটা বুঝে নেবে। এবার 85 কিলো, এই 15 কিলো ধান তুমি কর হিসেবে দিতে পারো বা সমমূল্যও দিতে পারো। বিভিন্ন ছোট ছোট শিল্প সংস্থায় যেগুলো রয়েছে, সেখানে ছোটগুলোর ক্ষেত্রে জাতীয়করণ করা হয়নি, সেখান থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া এবং তাদেরকে সারা দেশ জুড়ে ব্যবসা করার অধিকার দেওয়া হয়। আর বড় বড় যেগুলো হেভি ইন্ডাস্ট্রিজ যেগুলো, সেগুলোর ওপর রাষ্ট্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ, বিদেশি পণ্য, কাঁচামাল ইত্যাদি আমদানি রপ্তানির অধিকার দেওয়া হয়, নিয়ন্ত্রণ বজায় রেখে, সবটা ছেড়ে দেওয়া হয়নি। বিভিন্ন সংস্থার মাধ্যমে, নিজে করছে না রাষ্ট্র, সে কি করছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে বাণিজ্য অধিকার প্রয়োগ করা হলো। এই হচ্ছে নিউ ইকোনমিক পলিসির মূল বিষয়টুকু। 1924 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রাশিয়ার নতুন নামকরণ করা হলো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এটা ইম্পর্টেন্ট, ইউএসএসআর। 1918 খ্রিস্টাব্দের সংবিধান পরিবর্তিত হয়ে নতুন সংবিধান গৃহীত হলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, 1918 খ্রিস্টাব্দের সংবিধান হচ্ছে কেরানস্কি অস্থায়ী প্রজাতন্ত্র গঠন করার সময় যে সংবিধান তৈরি করেছিল। তাহলে 7টি প্রজাতন্ত্র অংশ নিল, কি রাশিয়া, ইউক্রেন, শ্বেত রাশিয়া, তুর্কমেন অর্থাৎ তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। গঠিত হলো ইউএসএসআর। তবে সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়িত হলেও বাস্তবে তা ছিল কর্তৃত্ববাদী প্রকৃতির রাষ্ট্র, অর্থাৎ সেখানে কিন্তু রাষ্ট্রের কর্তৃত্ব বহালই ছিল। হ্যাঁ, ইউএসএসআর এর একটা আমার ওখানটায় ডাউট ছিল, সেটা হচ্ছে যেখানে 6টা প্রজাতন্ত্রের নাম দেওয়া রয়েছে, রাশিয়া, ইউক্রেন, শ্বেত রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, 7মটা হচ্ছে ইউগোস্লাভিয়া। ঠিক আছে, স্লাভ কান্ট্রি হিসেবে ইউগোস্লাভিয়া ছিল। এভাবে 7টা মোট প্রজাতন্ত্র নিয়ে ইউএসএসআর গঠিত হয়েছিল। এরপরে আছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার সংক্ষিপ্ত পরিচয়। এটা একটা দুটো নেশন, দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব, সেখান থেকে কিভাবে এটা এত দূর ছড়িয়ে গেল বা কিছু, এটা তো একটা অচিন্তনীয় ব্যাপার। এই যুদ্ধের জন্য একতরফাভাবে জার্মানকে দায়ী করা হয়, কিন্তু এছাড়া কারণগুলোকে যদি বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে কি এর জন্য অতৃপ্ত জাতীয়তাবাদ, জার্মানের উগ্র জাতীয়তাবাদ, ঔপনিবেশিক আগ্রাসন, সম্প্রসারণ নীতি, তারপর বাণিজ্যের জন্য, বিশ্ব বাণিজ্যের জন্য বাজারকে গ্রাস করা বা বাজারকে ক্যাপচার করা, এরকম অনেকগুলো কারণ আমরা খুঁজে পাবো, এবং যার মধ্যে অবশ্যই অগ্নিস্ফুলিঙ্গের কাজ করেছিল সেরাজেভো হত্যাকাণ্ড, এটা তো রয়েছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর্যায় হিসেবে, অর্থাৎ কিভাবে একটা ছোট ঘটনার থেকে ব্যাপক আকারে গেল, 3টে পর্যায় আঞ্চলিক, মহাদেশীয়, বিশ্বজনীন। সেরাজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অস্ট্রিয়া সার্বিয়ার যুদ্ধ ছিল দুটি রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক যুদ্ধ, এতদিন অনেক হয়েছে, কিন্তু অস্ট্রিয়া এবং জার্মানির সেনাবাহিনী সার্বিয়ার বিরুদ্ধে অগ্রসর হলে রাশিয়া সার্বিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এভাবে দেখো, প্রথমে ছিল অস্ট্রিয়া ভার্সেস সার্বিয়া হলো,
এবার অস্ট্রিয়ার সঙ্গে যোগদান করলো কে? জার্মানি। সার্বিয়ার সঙ্গে যোগদান করলো কে? রাশিয়া। এভাবে অস্ট্রিয়ার বিরুদ্ধে রাশিয়ার সৈন্য সমাবেশ ঘটালে স্বাক্ষরিত ত্রিশক্তি চুক্তির শর্ত অনুসারে জার্মানি অস্ট্রিয়ার পক্ষ নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যদিকে রুশ ফরাসি মৈত্রী চুক্তি অনুসারে ফ্রান্স রাশিয়ার পক্ষ নেয়। জার্মানি ফ্রান্সকে আক্রমণের জন্য বেলজিয়ামের ভেতর দিয়ে সৈন্য পরিচালনার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে ইংল্যান্ড বলল কি না, বেলজিয়াম নিরপেক্ষ থাকবে এবং বেলজিয়ামের নিরাপত্তা রক্ষার জন্য ইংল্যান্ড কি করলো? জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এবং জার্মানি যুদ্ধ চলাকালীন আমেরিকান বিভিন্ন ডুবোজাহাজগুলি ধ্বংস করছিল বা জাহাজগুলি ধ্বংস করার জন্য শেষ অবস্থায় আমেরিকা কিছুটা যোগদান করেছিল, নগণ্য সেটাও। তাহলে এই হচ্ছে যুদ্ধের প্রধান ভূমিকা, প্রধান অগ্রগতি। তো এই অনুসারে বা বিভিন্ন সালগুলো ধরে ধরে তোমাদেরকে পড়তে হবে এবং প্রথম বিশ্বযুদ্ধের 1918 সাল ব্যাপারটা আমি চলে আসছি, সময়কালটায় চলে আসছি, যেটা আমাদের দরকার খুব। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব, 1918 চলে আসছি, হ্যাঁ। 1918 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হলে রাশিয়া পরের বছর ব্রেস্ট-লিটভস্কির সন্ধির দ্বারা মার্চ 1918 যুদ্ধ ত্যাগ করে গেলে পূর্ব রণাঙ্গনের যুদ্ধ, অর্থাৎ পূব দিকের যুদ্ধ, ইউরোপ মহাদেশীয় অঞ্চলের পূব দিকের যুদ্ধ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে জার্মানি সমস্ত সৈন্যকে নিয়ে আসলো পশ্চিম দিকে। অ্যামিয়েন্সের অভিমুখে জার্মান অগ্রসর হলে ইংরেজ বাহিনীর দ্বারা গতিরুদ্ধ হয়। ইতিমধ্যে তুরস্ক, বুলগেরিয়া, অস্ট্রিয়া সবাই কিন্তু পরাস্ত হয়ে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে জার্মানির অভ্যন্তরে কাইজার উইলহেম কাইজার বিরোধী উদারনৈতিক আন্দোলন শুরু হয়ে যায়। জার্মানির নৌবাহিনীতেও বিদ্রোহ দেখা যায়, অর্থাৎ কাইজারের যে অতৃপ্ত সেই জাতীয়তাবাদ ছিল। এই পরিস্থিতিতে 11 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে জার্মানি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। দ্বিতীয় উইলহেম কাইজার হল্যান্ডে পলায়ন করেন এবং জার্মানিতে প্রতিষ্ঠিত হয় ভাইমার প্রজাতন্ত্র। এবার প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আছে পড়বে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলে রাখি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ফলস্বরূপ পৃথিবীর বড় বড় দেশগুলিতে রাজতন্ত্রের, বংশগত রাজতন্ত্রের অবসান ঘটে। যেমন রাশিয়ায় তো তোমরা দেখছো রোমানব বংশ, বা অস্ট্রিয়ার হ্যাবসবার্গ, তুরস্কের অটোমান এবং জার্মানির কাইজার পালিয়ে গেল উইলিয়াম কাইজার, হোহেনজোলার্ন রাজবংশের পতন ঘটে এবং সেখানে সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হয়। জার্মানিতে প্রতিষ্ঠিত হলো কি না, ভাইমার প্রজাতন্ত্র। জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ জার্মানিকে ভার্সাই চুক্তি স্বাক্ষর করতে হয়। মানে মিত্রশক্তি, এই যে মিত্রশক্তির মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা, এবং সহযোগী 32টি দেশের প্রতিনিধিগণ 1919 খ্রিস্টাব্দের জানুয়ারিতে ফ্রান্সের রাজধানীতে সম্মেলনে মিলিত হন, যেখানে এই সম্মেলন পরিচালনার ক্ষেত্রে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং ইটালি, লক্ষ্য করে দেখো ইটালি, ঠিক আছে, মুখ্য ভূমিকা গ্রহণ করে। সম্মেলনের সভাপতিত্ব করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেশো। এই সম্মেলনে মিত্রশক্তি বিভিন্ন রকম পরিস্থিতি পর্যালোচনা করে 5টি সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত করে, যার মধ্যে প্রধান হচ্ছে জার্মানির সঙ্গে স্বাক্ষরিত ভার্সাই সন্ধি বা চুক্তি,
28 জুন 1919 খ্রিস্টাব্দে তা স্বাক্ষরিত হয়। এই ভার্সেই চুক্তি বা ভার্সেই সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই চুক্তির বিশেষ দিক ছিল কি ক্ষতিপূরণ নীতি। এই যুদ্ধে এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধের জন্য একতরফাভাবে দায়ী করা হয়েছিল এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জার্মানির ওপর 660 কোটি পাউন্ডের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানি তার অধিকাংশ ব্যবসা বাণিজ্য কেন্দ্র এবং বাণিজ্যিক জাহাজ ফ্রান্স ইংল্যান্ডকে প্রদান করতে বাধ্য হয়। জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল আঞ্চলিক নিয়ন্ত্রণ জার্মানির নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সেটার ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ অর্থাৎ বলা ভালো মিত্রশক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং এই অঞ্চলের কয়লা খনিগুলির ওপর 15 বছরের জন্য ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এইভাবে জার্মানির এবং সবথেকে বড় কথা জার্মানির বাণিজ্য বহির্বাণিজ্য সমস্ত কিছুর পথঘাট বন্ধ করে দেওয়া হয়। এটা আরোপিত চুক্তি হয়েছিল সম্পূর্ণরূপে, কারণ এই চুক্তিতে জার্মানির আদৌ সম্মতি ছিল কিনা সেটা জানা হয়নি। এতে মিত্রশক্তি যে সমস্ত শর্তগুলি জার্মানির ওপর আরোপ করেছিল তা ক্ষতিপূরণ শুধু নয়, জার্মানির অর্থনৈতিক মেরুদণ্ডকে তা ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ, 25,000 বর্গমাইল এলাকা, 15% আবাদি জমি, 65% লোহা, 40% কয়লা, এই সব সম্পদ জার্মানির নিজের, তার উপর মিত্রশক্তির প্রভাব প্রতিষ্ঠিত হয়। তবে এটাও ঘটনা, এই সমস্ত কিছু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কারণ জার্মানি ক্ষতিপূরণ প্রদানে অসমর্থ হলে বা অসম্মত হলে পরবর্তীকালে আলোচনার ভিত্তিতে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়, যার দুটি দিক ছিল ডয়েস পরিকল্পনা এবং ইয়াং পরিকল্পনা। এইবার ফিরে আসছি এখান থেকে আমরা ভাইমার প্রজাতন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে উইলহেম কাইজার তো পালিয়ে গেল। এবারে সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতৃত্বে একটি গণ আন্দোলন পরিচালিত হয়েছিল ইতিমধ্যে, যাদের চাপে পড়েই কাইজারকে পালাতে হয়েছিল। 1919 খ্রিস্টাব্দের গোড়ায় জার্মানিতে একটি সাধারণ নির্বাচন ঘটে এবং জার্মানিতে একটি সরকার গঠিত হলো, প্রজাতান্ত্রিক সরকার। ফ্রেডেরিক হিউবার্ট ছিলেন এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। এইভাবেই জার্মানিতে গণতান্ত্রিক বিপ্লব ঘটল। জার্মানিতে এই গণতান্ত্রিক বিপ্লব ঘটেছিল ভাইমার শহরে 1919 খ্রিস্টাব্দে এবং ভাইমার শহরে এই প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসেছিল বলে একে বলা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র। এটা মনে রেখো, এখান থেকে 2 নম্বরের প্রশ্নও আসে, টিকা প্রশ্নও আসে। এবার আমরা অপর একটি গুরুত্বপূর্ণ দিকে দেখব, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে উড্রো উইলসন এবং 14 দফা নীতির পরিপ্রেক্ষিত। আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে যোগদান করেনি। সব থেকে বড় কথা, আমেরিকা উপনিবেশিক নীতিও গ্রহণ করেনি। হ্যাঁ, এই প্রথম বিশ্বযুদ্ধের লোকক্ষয়, অর্থ সম্পত্তির অপচয় ইত্যাদি এত কিছু দেখে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন তিনি ঘোষণা করলেন কি, তোমাদের বইতে এটা লেখা আছে তার এই ঘোষণাটা, গণতন্ত্রের স্বার্থে বিশ্বের নিরাপত্তা বিধান করতে হবে, পরীক্ষিত রাজনৈতিক স্বাধীনতার ওপর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বিশ্বের নিরাপত্তা বিধান করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য এবং পরীক্ষিত রাজতন্ত্রের স্বাধীনতার ওপর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কোনোরূপ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য আমাদের নেই, বা কোনো রকম উপনিবেশ বা রাজ্য দখল ইত্যাদির আকাঙ্ক্ষাও আমাদের নেই। মানব অধিকার রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য, মানবাধিকার রক্ষা। খুব বড় কথা বলেছিলেন এবং সেই জন্য তিনি 14 দফা নীতি
1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে তিনি তার 14 দফা নীতি উত্থাপন করলেন। কি কি বলা হয়েছিল? সকল আন্তর্জাতিক শান্তি চুক্তি প্রকাশ্যে আলোচিত হবে এবং গোপন চুক্তি ব্যবস্থা বর্জিত হবে। সকল রাষ্ট্র অর্থাৎ সকলের সঙ্গে সকলের যে আন্তর্জাতিক চুক্তিগুলো সবাই সব জেনে যাবে। অবাস্তব কথা, হয় না এগুলো। অনেক নীতি আছে, অনেক চুক্তি আছে, বিশেষ করে সামরিক চুক্তি, যা সকলের জানার মতো নয়। সকল রাষ্ট্র সমুদ্রপথে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা পাবে, যুদ্ধোপকরণ হ্রাস করতে হবে ইত্যাদি। এই 11 দফা, এই 14 দফা নীতির কথা এখানে বলা রয়েছে। কিন্তু এই নীতিগুলি এগুলি ইউটোপিয়ান টাইপের ছিল, শুনতে ভালো লাগে এই পর্যন্ত, কিন্তু এগুলি প্রকৃতভাবে বাস্তবায়িত হয়নি। যদিও এগুলির মধ্যে অন্তঃসার ছিল না, এ কথা বলা সম্ভব নয়। নেক্সট আসছি আমরা জাতিসংঘ। প্রথম বিশ্বযুদ্ধ পর বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে আন্তর্জাতিক সংস্থারূপে জাতিসংঘ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয় 28 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। এদের কাজ ছিল কি না, আন্তঃরাষ্ট্রীয় বিবাদের মীমাংসা করা, অর্থাৎ এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের যে বিবাদ হচ্ছে সেটা যাতে গোড়াতেই সমাধান করে দেওয়া যায়। যৌথ নিরাপত্তা, যৌথ অর্থাৎ বাদী রাষ্ট্র এবং বিবাদী রাষ্ট্র উভয়েরই নিরাপত্তা বিধান করা। শত্রুমিত্র বলে কিছু নেই। নিরস্ত্রীকরণ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। কিন্তু 1930-এর দশকে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল। জাতিসংঘের ব্যর্থতার 3টি মূল কারণ হলো কি, সাংবিধানিক ত্রুটি, কাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক ব্যর্থতা। যাই হোক, এই জাতিসংঘের এই ব্যর্থতাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করেছিল, কারণ বিভিন্ন বিবাদমান রাষ্ট্রগুলির মধ্যে সমাধান কিন্তু আর বেরোয়নি। প্রথম অংশে আমরা এই পর্যন্ত পড়ে রাখলাম। এর পরবর্তী অংশে আমরা শুরু করব মহামন্দার থেকে। মহামন্দা এবং তারপরে আসবে ফ্যাসিস্ট পার্টি, হিটলারের নাসি দল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। এই পর্যন্ত, এই অবধি ভালো করে পড়ে রেখো তো।